ত্রিপুরা মাথা লং লেফট, ত্রিপুরা মাথা লং লেফট, TCF লং লেফট, মাইনরিটি বাই লং লেফট, মেরি দেববর্মা লং লেফট, মেরি দেববর্মা লং লেফট, উবাগ্রাকে উবাগ্রাকে ত্রিপুরা মাথাকে। আপনারা সহযোগিতা ছাড়া, আপনাদের অনুমতি ছাড়া আমি আপনাদের ঘরে ঢুকতে পারতাম না। তাই আমি আপনাদের সাথে হাত জোড় করি, আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, সাহায্য করবেন। এবং আপনার ভালোবাসা আমি এতদিন ধরে পাইতাছি, টাউনের লেগেই আজকে আমিও এই জায়গা দাঁড়াইতাম পারছি কই আমার মনে হয় এটি ঈশ্বর এবং আল্লাহর মাধ্যমে মহারাজের জ্ঞানে বুদ্ধিতে জ্ঞান দিছে গতিকেই আজকে আমার এখানে ক্যান্ডিডেট বানানো হয়েছে। আমি হইল দীর্ঘ বছর ধরে একটা সোশ্যাল ওয়ার্ক, আমরা রাজনৈতিকে পরিণত হয়েছি কোন কারণে? হাজি ওয়েদ আলী দাদাকে ওনাকেও আমার প্রণাম। আর আপনারা যারা আছেন এখানে প্রথমেই নমস্কার মিডিয়া ভাইদেরকে। আমরা এখানে মলায়া ৬ নং বুথ কেন্দ্রে একটা উত্থান সভা করছি। এখানে সবাই আমার মাইনরিটি ভাইরা আছেন এবং উপস্থিত আমার আগরতলা থেকে আগত আমার সেন্ট্রাল লেভেলের আমার জিতেন স্যার এবং উপস্থিত TCF মেম্বার বিশ্বজিৎ মজুমদার স্যার এখানে আছেন, ওদেরকেও আমার প্রণাম জানাই। আর এখানে যে আমাদের সভাপতি ছিলেন আমাদের স্যারকেও আমার প্রণাম। আর আগত এখানে সবাই আমার যুবক যুবতী মহিলা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা আজকে একটা উত্থান সভা করতে পেরেছি এখানে, আমি খুবই আনন্দিত। আমার আজকে 45 কনস্টিটিউয়েন্সিতে আমাকে ক্যান্ডিডেট বানিয়ে দেওয়া হয়েছে মহারাজে। এই মহারাজের স্বপ্নকে শক্ত করার জন্য, মহারাজের হাতকে শক্ত করার জন্য আমরা সবাই একতাবদ্ধভাবে আমরা লড়াই করছি আমাদের মৌলিক অধিকারের জন্য, আমাদের সাংবিধানিক যে রুলগুলাকে আমরা পরিণত করার জন্য। আমরা বিধানসভায় আমাদের কাজ করতে হবে। তাই আমি বিধানসভাতে এই আমার মাইনরিটি ভাইদের এবং অন্যান্য জায়গার হিন্দুস্তানি বেল্টের, মণিপুরি বেল্টের সবার সাথে আমরা কাজ করতে চাই, বাঙালি বেল্টের সবার সাথে কাজ করতে চাই, একতাবদ্ধভাবে কাজ করতে চাই। কারোর সাথে ভেদাভেদ আমাদের করতে মহারাজ বলেনি। তাই মহারাজকে ধন্যবাদ। মহারাজের শিক্ষা অনুযায়ী আমরা কাজ করব, মহারাজের এই যে আজ্ঞা অনুযায়ী আমরা কাজ করব বলে আমি এখানে সবার কাছে আমি প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। এইসব থেকে বঞ্চিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত আমরা। এবার যখন আমরা ত্রিপুরা মহারাজার নেতৃত্বে যে দলটা ত্রিপুরা মাথা যাইছে তাদেরকে আমরা একটু সাহায্য করি, মানে নতুন একটা আমরা দেখি আমরা জন্য কি হয়। তো CPM গেল, কংগ্রেস গেল, আবার আইলো, বিজেপি আইলো, কোনো কিছুর তো আমরা পাই না। সেই গরিব আজকে আমরা এই গ্রামের উপযুক্ত পোলাপান আছে, একটা পোলাপানও এমন উপযুক্ত তার নিয়া, তার যে অভিজ্ঞতা নিয়ে উপযুক্ত একটা জায়গায় যে বসায় এমন তো নাই। সব বাইরে যাওয়া মানে গুলামি করা, মানুষের গুলামি কইরা এই গ্রামটা আমরা কইরা রইছি। তা আজকে নতুন একটা দল আইছে, দেখি আজকে আমরা এই দলে যদি স্বয়ংসম্পূর্ণভাবে হয় তাইলে আমাদের জন্য কোনো কিছু করে কি। আর এখন তো হাতে গোনা কয়েকদিন মাত্র সময়, এর ভিতরে কি করা যাবে। শুধু এই নিয়ে তো এলাকা নিয়ে তো হয় না, 45-এর এরিয়া তো বহুত বড়, সবখানেই তো ক্যান্ডিডেট যাইতে হবে, দেখাতে হবে। তো আমরা মূল্যবান সময়টারে নষ্ট না কইরা আজকের মতো এই উত্থান সভার সমাপ্তি জ্ঞানে ঘোষণা করলাম। ব্যক্তিগত
আমার নিজের লেগা আমার আর কিচ্ছু করণ লাগে না, লবণ ভাত খাওয়ানোর মতন আমার আছে। কিন্তু আমি কেন লেগে আশা করতেছি জনসাধারণের জন্য নিয়ে কোনো কিছু করতাম পারি, এই জিনিসটা আমার আরও আগ্রহ বাইরে গেছে। কেন লেগে যে ওই যে গরিব এরিয়াগুলোতে দেখা আমার খুব আগ্রহ হয়েছে কাজ করতাম না। আমি কাজ করুম, এখনই আমি সিদ্ধান্ত নিছি না আমি কাজ করুম এই গরিব এরিয়াগুলারে আমি উন্নয়নের দিকে আমি তুললা নিব। সরকার গঠন করার সাথে সাথে সপ্তাহের ভিতরেই আমি আমার যে সরকারি সব কিছু মাননের পরে আমি ওই সব জায়গাগুলোতে আমি প্রথম স্টেপ আমার পাও এখানে দিমু কইয়াছে, আমি আমার মনে শপথ নিয়ে লাইছি। তাই আমি আপনাদেরকে সাহায্য লাগে, আপনারা সবাই আসুন, দেরিকরণের আর কোনো কথা নাই। আপনারাও কর্তব্য আছে, আপনারা সবাই যার যার জায়গাতে যার যার লোকেরে আপনারাও প্রচার করতে শুরু কইরা দেন। আর সময় নাই হাতে, 4-5টা দিন মাত্র আমরা হাতে আছে। এই 4-5টা দিন আমরা লেগা 5 মিনিটের দামও আমরা অনেক মূল্যবান সময় হইয়া রয়েছে এই টাইমটাতে। তাই আমি আপনাদের হাতে হাত জোর করে 16 তারিখে ঠিক মতো সুন্দর মতো সকাল সকাল গিয়া ছেড়া, যাতে আনারস মার্কায় ভোট দিয়া ছেড়া মহারাজারা জয়যুক্ত করবেন। আমি মেরে দেবর মারে না, মহারাজা জয়যুক্ত হইলেই আমরা জয়যুক্ত হইতে পারুম, আমরা সমাজের লেগে সবার লেগে আমরা কাজ করতে পারুম। তাই আমি এত বেশি দীর্ঘায়ু কথা কইতেন চাই না। আমার সেন্ট্রাল লিডার যেহেতু আছে এখানে, আমার সেন্ট্রাল লিডার আপনাদেরকে আরও বাঙ্গাইয়া ভালো কইরা বুঝাইব। এবং এতটুকু কথা কইয়া আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। বুবাগরা লং লিভ, তিপ্রামথা লং লিভ, মাইনরিটি লং লিভ, TCF লং লিভ। আমরা থাকি খাওয়ান আমরা কুলাই না, আমরা ভালো করে থাকতাম পারি না, ভালো খাওয়ান খাইতাম পারি না, আমি এমন ভাবছিলাম। কিন্তু বাঙালির মধ্যে দীর্ঘ বছর ধইরা শাসন চলাইয়াত গেছে এই কমলপুর সাব ডিভিশনে, কিন্তু বাঙালিরও তো কোনো উন্নতি হয়েছে না। এমন এরিয়া আছে ড্রেনের উপরে ঘর চাপটা টিন দিয়া চাপটা করা, অথচ তার গড় আজকে বিজেপি IPF সরকার আওয়ার পর, বিজেপি সরকার আওয়ার পরে তার ঘর জ্বালানো হয়েছে, রিপেয়ারিং পর্যন্ত করা হয়েছে না। এমন একটা বৃদ্ধ লোকরে আমরা দেখছি ভাঙ্গা কড়াইয়ে রান্না করতেছে, উপরে নাই, টিন পুরা, এমন অবস্থায় আমরা কমলপুর সাব ডিভিশনের মধ্যে, কমলপুর এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আছে। এগুলা কি দেখে না আমরা নেতা? আমরা কি পকেট বরণের লেগে খালি নেতাগিরি করুম? আমার জনসাধারণের জন্য যদি আমি কোনো কিছু না করতাম পারি, আমি নেতা হইলাম কোনখান থেকে? ঠিক না? ইতি মনে খুব লাগছে। অনেক মারা বোনেরা মানে কথা কইতে পারে না, গেলে চোখের জল মানে ফালাইয়া কান্না গতি করে। এরপর যুবক ছেলেরা যে চাকরির উপযুক্ত, এই ছেলেরার বাইক 2-3 বার কইরা ভাঙ্গা হয়েছে, 5-6 বার কইরা ভাঙ্গা হয়েছে, গাড়ি ভাঙ্গা হয়েছে, গড় ভাঙ্গা হয়েছে। এমন মানে উশৃঙ্খল উপদ্রব একটা মানে রাজনৈতিক তৈরি করছে এই কমলপুর এরিয়াতে। তো এগুলারে কি আমরা আর সুযোগ দিই না? কোনো দিনেই তো না। এর লিগে ওই আজকে মহারাজের নেতৃত্বে আমরা আজকে এই জায়গা দাঁড়াইছি, যাতে সুশিক্ষা, সুশাসন সব কিছু যাতে আমরা করতাম পারি। মহারাজের এক ওয়ান ম্যান ওয়ান কমেন্টমেন্ট, আমরা একমাত্র মহারাজের একটা অর্ডার, একটা কথাই আমরা চলতাম চাই, বাঁচতাম চাই, থাকতাম চাই। এই লড়াই আমরা শেষ লড়াই, এই লড়াই আমরা মৌলিক অধিকারের লড়াই। আমরা অন্যান্য রাজনৈতিকের লগে আমরা মূল্যায়ন করলে হইতো না। আমরা রাজনৈতিক না, আমরা জাতির রক্ষার্থে, আমাদের মৌলিক অধিকারের রক্ষার্থে, সাংবিধানিক অধিকার রক্ষার্থে আমরা আজকে ফাইট করতেছি বন্ধুগণ, মা আর ভাই বোনেরা। আপনাদের কাছে আমি এটাই কইতাম চাই। তাই আমরা আর বেশি দিন দেরি করানোর কিছু নাই। এখন একজন মানুষ যদি আজকে 10-12 জন মানুষকে যদি বুঝাইতে পারে, আমি একা যদি আপনার সবাইরে বুঝাই, আপনার মধ্যে এখানে কয়জন আছেন? 30-40 জন তো হইব। 30-40 জন লোকের মধ্যে আরও তো এমন 30-40 জনটা বুঝাইতে পারবো, ঠিক না? ইতি শুধু আমার কর্তব্য না, ইতি তো শুধু আমার না, আপনারারও কর্তব্য আছে। আজকে আমার ব্যক্তিগত, আমার নিজের লেগা আমার আর কিচ্ছু করণ লাগে না, লবণ ভাত খাওয়ানোর মতন আমার আছে। কিন্তু আমি কেন লেগে আশা করতেছি জনসাধারণের জন্য নিয়ে কোনো কিছু করতাম পারি, এই জিনিসটা আমার আরও আগ্রহ বাইরের কাজ করছি। এবার মহারাজার আদেশ অনুযায়ীতে আজকে রাজনীতিকে আমি বাইরেতে লাগছে, আজকে ক্যান্ডিডেট বানাইয়া দেওয়া হয়েছে আপনারা এখানে।
তাই আপনারা সহযোগিতা ছাড়া তো আমি কোনো কিছু করতাম পারতাম না। তাই আমি আপনাদেরকে এটাই কইতাম চাই যে আমরা তো এখানে সব মাইনরিটি না, এক সময়ে আমরা কি আসছিলাম ত্রিপুরা রাজ্যে, ঠিক না? এই জিনিসগুলো আমরা দইরা আনতে লাগবো। এক সময়ে আমরা 40% আসছিলাম মাইনরিটি বেল্টের, এখন যে মাইনরিটিতে যারা পড়ছিল মুসলিম বেল্টের লোকেরা কিন্তু 40% আসছিল। আজকে আমরা কত পার্সেন্টে গিয়া পড়ছি, এই জিনিসটা আমরা দেখতে লাগবো, বুঝতে লাগবো। 8% আমরা গিয়া দাঁড়াইছি, বিশেষ করে মাইনরিটি যারা আপনারা মুসলিম বেল্টের মুসলিম কাস্টের যারা আছেন তারা। তো এইগুলারে আমরা কিভাবে কাভার করুম, এখানে একমাত্র আমরা রাজনৈতিক ছাড়া আমরা এইগুলা কাভার করানোর দিক দিয়ে আমরা সম্ভব না। অনেক কিছু আছে, আজকে যে দীর্ঘ বছর ধরে আমরা সিপিএম দেখছি, কংগ্রেস দেখছি, আজকে বিজেপি সরকার 5 বছর কমপ্লিট হইল। কি পাইলাম আমরার ভোটিংয়ের কারণেই তো তারা আজকে মন্ত্রী এমএলএ সবাই হইতাছে না, এমএলএও হইতাছে, আমরা এরিয়া থেকে মন্ত্রীও হইতাছে, কিন্তু আমরার কোনো সুবিচার নাই, আমরার কোনো পরিবর্তন নাই, আমরার কোনো ডেভেলপমেন্ট উন্নয়ন কোনো কিছু নাই। এমনই তো আমরা পিছিয়ে পড়া জাতি হিসাবে আমরা পইরা রয়েছি। তো এই পিছিয়ে পড়া জাতিরা কিভাবে আমরা সামনে এগিয়ে তোলার জন্য মহারাজ আমরার সঙ্গে শক্তি দেখাইয়া ছাইরা মহারাজ আমরা সঙ্গে সঙ্গ দিছে। এই সঙ্গ দেওয়ানের টাইমটারে আমরা কিভাবে কাজে লাগাবো ইতি সব আমরার উপরে ডিপেন্ড। আমরা আজকে কাজ করবো, ঠিক আছে, এটা মহারাজের লাভ না, ইতি আমার মাইনরিটির লাভ হইব, ইতি আমার তিপ্রাসার লাভ হইব, ইতি আমার ওয়ানছা বাঙালি যারা আছে তারা লাভ হইব, যারা পিছিয়ে পড়া জাতির জন্য মহারাজ কাজ করতে চেষ্টা করতেছে। তো ইতি এর মধ্যে মণিপুরি বেল্ট আছে, এর মধ্যে হিন্দুস্তানি বেল্ট আছে, সব পিছিয়ে পড়া জাতিরে আমরা কিভাবে সামনে আগাইয়া তুলন। একমাত্র হাত মহারাজার অনেক লম্বা হাত, বাইরের অনেক লিডার, বড় বড় লিডাররার সাথে মহারাজের কথাবার্তা হয়, আমরার সুখ দুঃখের কথা মহারাজ গিয়া কয়। আগে তো আমরা ত্রিপুরা রাজ্যরে কেউ চিনতই না, আজকে মহারাজার তরফ হইতে আমরা যে এত ত্রিপুরা রাজ্য যে আছে এই জিনিসটা এখন দুনিয়ার সব মানুষ চিনতে পারে। আমরা 2021-এও আমরা সেপারেট স্টেট ত্রিপুরা লেনের লেগে আমরা ডিমাপুর গেছিলাম, দার্জিলিং গেছিলাম। দার্জিলিংয়ে যাওয়ানোর পর মহারাজের কথা কইয়া দিছে ওই জায়গাতো আমরারে, তোমরা কেল দিকে এখনো এভাবে রইছো, মহারাজের হাত দইরা মহারাজের হাতটারে শক্ত করো, মহারাজরে মজবুত করো, তোমরার আদায়, তোমরার যে প্রাপ্য জিনিস। গেছিলাম ডিমাপুর, দার্জিলিং গেছিলাম। দার্জিলিংয়ে যাওয়ানোর পর মহারাজের কথা কইয়া দিছে ওই জায়গাতো আমরারে, তোমরা কেল দিকে এখনো এভাবে রইছো, মহারাজের হাত দইরা মহারাজের হাতটারে শক্ত করো, মহারাজরে মজবুত করো, তোমরার আদায়, তোমরার যে প্রাপ্য জিনিস, তোমরার মৌলিক অধিকারগুলা তোমরা পাইবাই কইয়া আমরাদের বুঝাইয়া দিছিল। এর জন্যই দাদা এবং মা ভাই বোনদের আমার পবনের ইচ্ছা যে না, আমরা এখন কিভাবে আমরা প্রাপ্যরে আমরা কিভাবে আদায় করতাম, একমাত্র পারবো আমাদের মহারাজ সঙ্গ থাকলেই আমরা করতে পারুম। তাই মহারাজের ভিতরে কোনো জাতির ভেদাভেদ নাই। এই যে আজকে বিধানসভা নির্বাচনে 16 জন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, ধরেন না আপনার মাইনরিটি আছে, এখানে মণিপুরি আছে, বাঙালি আছে, এমন করে সাজাইয়া কাওর যাতে কোনো দুঃখ না হয়, কাওর মনে যাতে কোনো দুঃখ না হয়, সে নিজে একটা সিট নিছে না, সে নিজে একটা টিকিট নিছে না, এমন কইরা আমরার জন্য সবার জন্য চিন্তা কইরা সেটা আজকে দেওয়া হয়েছে। নেক্সটে পরবর্তীকালে আপনার মাইনরিটির মধ্যে ক্যান্ডিডেট হইতো না, কোনো প্রমাণ আসেনি, কোনো প্রমাণ নাই। আপনার মধ্যে যদি এমন গাইডলাইন্স ভালো করতে পারে, সুশিক্ষিত পোলাপান এখন বড় হইতাছে, আপনার মধ্যেও আমার কমলপুরি ক্যান্ডিডেট হইতে পারে, মণিপুরের মধ্যেও আমার ক্যান্ডিডেট হইতে পারে, ত্রিপুরামথার আজকে বাঙালির মধ্যেও আমার ক্যান্ডিডেট হইতে পারে। যে উপযুক্ত মানুষ তারাই দেওয়া হইব, যে নিঃস্বার্থে কাজ করতেছে তারাই দেওয়া হইব। কিন্তু মহারাজ এমনই জিনিস, সে মিথ্যাবাদী, মানে কিতা কইতাম প্রতারণাবাদী, এই সব জিনিসটারে মহারাজ কোনো কিছুতেই পছন্দ করে না। তাই আপনাদের কাছে আমি হাত জোড় করব, মহারাজের হাতকে শক্ত করার লেগা আজকে আমারে এখানে ক্যান্ডিডেট বানাইয়া দেওয়া হয়েছে। এটিও একটা ঈশ্বরের পরিকল্পনা কইয়া আমি মনে করি, আল্লাহর পরিকল্পনা কইয়া আমি মনে করি। এর লেগে ওই মহারাজ নিজে না আইতে পারলেও আমাকে একজন এখানে সাহায্য করার লেগা, এই এরিয়ার লোকের সাহায্যের জন্য আমারে পাঠানো হয়েছে। আরও মানে খুব মানে কিতা কইতাম ইতারে আকর্ষণীয় একটা আমার এই যে 10 দিন, সপ্তাহ 10 দিনের মধ্যে যে আমার ডোর টু ডোর প্রোগ্রাম করণের মাধ্যমে যে আমি দেখছি কমলপুর এরিয়াতে, টাউনে, মিউনিসিপ্যালিটি এরিয়াতে, এদিকে তো একটু
সাইড হয়ে গেছে গা মিউনিসিপ্যালিটি এরিয়াতে 11টা বুথ আছে, বুথ সেন্টার আছে। ওই 11টা বুথ সেন্টারের মাঝখানে আমি দেখতাম পাইছি কিটা সব পার্টি ওই তো মন্ত্রী এমএলএ খাইয়া গেছে না আমরা কমলপুরে দীর্ঘ বছর আজকে বছর দইরা সেইরা। কিন্তু আমি মিউনিসিপ্যাল এরিয়াতে আমি ভাবছি আমরা তিপ্রাসারা বা আমরা মাইনরিটিরা, আমরা হিন্দুস্তানিরা, আমরা শুধু মানে অবস্থা খারাপ, গরিব অবস্থায় আমরা থাকি, খাওয়ান আমরা কুলাই না। আমাদের দাদা টিসিএফের একজন স্টেট লেভেল নেতৃত্ব, ওনাকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে উপস্থিত থাকার জন্য এবং নমস্কার জানাই। বন্ধুগণ, আমি বাংলা জানি না এত বেশি, তো যতটুকু পারি আমি বলবো। আমি যা বলবো কোনো সাম্প্রদায়িক না, বাস্তব ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরবো এবং এটাকে কিভাবে রক্ষা করা যায় এবং সকল অংশের মানুষের ধার্মিক স্বতন্ত্রতাকে নিয়ে মানুষ কিভাবে ধর্ম পালন করা যায় এবং বাস করা যায় সেটাকে নিয়ে আমরা আলোচনা রাখব। আমরা আগে স্বাধীন রাজন্য দেশে বাস করতাম, সে দেশেরই আমরা নাগরিক এবং দাদাও বলেছিল সেটা সত্যি। যখন বর্তমান বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তখন এখানে এসেছিল অনেক বাঙালি, আগেও ছিল, কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিল আমাদের মহারাজারা। তা আজকে তারাও মহারাজের প্রজা, তার মানে তারা বাংলাদেশি না। তবে কিছু কিছু লোক বাংলাদেশ থেকে কিছু কম সময়ে মানে অল্প সময় এসেছে, তাও ঠিক, তাই বলে এ না কি সব বাঙালিই বাংলাদেশি। কিন্তু আমরা দেখেছি সম্প্রতিকালে বাংলাদেশের শারদীয় উৎসবের সময় একটা ঘটনা হয়েছিল, সেটা হওয়া উচিত ছিল না। সে ঘটনাকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে ঘটনা ঘটেছিল সেটাকে উড়িয়ে নিয়ে এসেছিল আমাদের এই রাজ্যে। এই রাজ্যের শান্তি এবং সম্প্রীতিকে নষ্ট করে এখানের কিছু দুষ্ট লোকের চিন্তাধারা যেন এখানের মুসলিম ধর্ম মানে ইসলাম ধর্ম অবলম্বনকারী এবং যারা হিন্দু তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের রাজনৈতিক ক্ষমতা যেমন হাতে আঁকড়ে ধরে রাখার জন্য। তো সেই সময় আমরা কি দেখেছি, আমাদের রাজন্যকালে আমলে মুসলিম ধর্ম যারা ইসলামকে যারা কবুল করে, ইসলামকে যারা মানে, তাদের জন্য আগরতলারই প্রমাণ এখন আসে গেদুমিয়া মসজিদ তৈরি করে দেওয়া হয়েছিল মহারাজের আর্থিক সাহায্যের মাধ্যমে। এবং রাজবাড়ি চারিদিকে আপনারা দেখবেন, পশ্চিম দিকে গেলে দেখবেন একটা মন্দির জগন্নাথ বাড়ি, দক্ষিণ দিকে গেলে আপনারা দেখবেন একটা নাগ মন্দির। এমন করে রাজবাড়ি এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত অঞ্চলে হিন্দুদের জন্য আস্থার একটা বিষয়, সেই দেব দেবতা ঠাকুর ঠাকুরিন এবং মন্দির আসে। এবং খ্রিস্টানদের জন্য দেওয়া হয়েছিল মরিয়মনগর। এরপরে আবার দেওয়া হয়েছিল এখনকার যারা বুদ্ধিস্ট ধর্মকে মানে বিশ্বাস করে তাদের জন্য বর্তমান বুদ্ধ মন্দিরে স্থান দেওয়া হয়েছিল। তাহলে আমাদের রাজন্য, স্বাধীন রাজন্য কালেও ধার্মিক স্বতন্ত্রতা ছিল। তাই আজকে দিনে আমরা দেখেছি কিছুদিন মানে বিগত যে ঘটনা হয়েছিল সে কথা আমি বলেছিলাম, উল্লেখ করেছিলাম। সেই সময় কিছু সাম্প্রদায়িক মনোভাব যারা মনে রাখে এখানের হিন্দু এবং মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের রাজনৈতিক ক্ষমতা দীর্ঘায়ু করার জন্যই এই ঘটনাটা করেছিল। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে 23টি মসজিদে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল, ছোট বড়, এবং বেশি হয়েছিল আপনাদের পানিসাগর এলাকায়। তাই আমাদের রাজন্যকালেও আমাদের ধার্মিক স্বতন্ত্রতা ছিল এবং দেশের যখন ভারতবর্ষ স্বতন্ত্রতা হয়েছে, স্বাধীনতা পেয়েছে, সে সময় বর্তমানে ভারতের সংবিধানেও আর্টিকেল 19 থেকে 27 পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আমাদের ফ্রিডম অফ স্পিচ মানে মানুষের অধিকারের কথা বলা এবং ধার্মিক স্বতন্ত্রতা সব থাকার পরেও আমরা আজকের দিনে দেখেছি এই মুসলিম ধর্ম যারা করে তাদের উপর আক্রমণ করা হচ্ছে গরুর নামে, ছাগলের নামে, বিভিন্ন নামে। তাহলে আমাদের মহারাজ সেই ত্রিপুরায় ঘটনা ঘটেছিল, সে সময় কোনো রাজনৈতিক নেতা, এই অঞ্চলে এই এলাকার বিধায়ক এবং ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দলের মন্ত্রী মানে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে কোনো বিধায়করাও একটাও প্রতিবাদে ভাষায় খরচ করে না তাদের মুখে থেকে।
কে প্রতিবাদ করেছিল? আমাদের মহারাজা। আমাদের মহারাজা প্রতিবাদ করার পরে ওই ঘটনাগুলি শান্ত হয়েছিল। তাই আমরা চাই আজকে দিনে আমাদের হিন্দু ভাইরাও তাদের ধর্ম স্বতন্ত্রতাভাবে পালন করতে পারে, আমাদের মুসলিম ভাইরাও তাদের আজান ঠিক মতে ঠিক সময়ে দিতে পারে। এই চিন্তাধারাকে নিয়ে আমাদের মহারাজা একটি দল গঠন করেছে। সেই দল হলো তিপ্রামথা, এবং আপনারা তিপ্রামথা একটা অঙ্গ হিসেবে টিসিএফ। এই টিসিএফের এখন কর্তব্য এই এলাকাগুলিতে তিপ্রামথার পক্ষে ভোট যেন পড়ে সেই কর্মটা যেন করা যায়। তাহলে আমরা এটুকু বলতে পারি, আমাদের মহারাজ কোনো ধর্মীয় সংখ্যালঘুই বলুক বা বিভিন্ন জাতের যা কিছুই বলুক, কিন্তু আমরা সর্বপ্রথম এটা জানতে হইব আমরা মানুষ, সেই ঈশ্বরকে মানব, আল্লাহকে মানব, সে ভগবানকেই মানব। আমরা দেখেছি পেগাম্বর হয়ে মেহমুদ সাহেব যখন এসেছিল এই পৃথিবীতে দুনিয়াতে আল্লাহর বাণী নিয়ে, সেই সময় তো কোনো হিংসার বাসা ছিল না। এবং মুসলমানের অর্থ কি? যারা ইমানের পাক্কা তারাই মুসলমান। তাহলে আমরা এখানে সবাই ইমানের পাক্কা বলেই আমরা মুসলমান, ইসলাম ধর্মকে কবুল করেছি। এবং ইসলাম ধর্ম অবলম্বনকারী যারা লোক, যারা ভাই বোনেরা, আমাদের মুরব্বীরা কোনোদিন মানুষের সাথে গদ্দারি করে না। তাই আমরাও চাইব আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যে কোনো মন্দিরে যদি কোনো মুসলমানের দ্বারা আক্রমণ হয়, তাহলে আমরা মুসলমান এবং হিন্দু মিলেই, হিন্দু ভাই মিলেই রুখে দাঁড়াতে হবে। এবং কোনো মুসলিমের মসজিদে যদি কোনো হিন্দু বলে কোনো উপদ্রবকারী যুবকরা যদি যায়, তাহলে আমরা ওইখানকার হিন্দু যুবক মুসলিম যুবক মিলেই সেটা সামনে রুখে দাঁড়াতে হবে। সেটাই সম্প্রীতি। অনেকে বলে সম্প্রীতি মানে কি? শান্তি আর সম্প্রীতি পরে, শান্তি পরে, কিন্তু সম্প্রীতি থাকতে হবে আগে। আগে যদি সম্প্রীতিটা থাকে তাহলে শান্তিটা আসবে। শান্তি বলেই কোনো দিন সম্প্রীতি নষ্ট করে শান্তি আসবে না। এই কারণে আমি বলছি আপনাদের কাছে, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো জাতের বিরুদ্ধে না, আমরা আমাদের ভারতীয় পবিত্র সংবিধানের অধিকারকে নিয়ে বাঁচতে চাই। যাদের যতটুকু পাওনা, যাদের যতটুকু অধিকার, সেই আমাদের বুবাগ্রার নেতৃত্বে যে সরকার গঠন হতে চলেছে সেই সরকারের মাধ্যমে আমরা পাব। এবং আমরা দেখেছি বিগত দিনে আইপিএফটিকে বুকা বানিয়ে বিজেপি সরকার গঠন করেছিল, আইপিএফটিও ভুক্তভোগী। আজকে দিনে আইপিএফটি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারেনি এই বিজেপিদের চক্রান্তে। তাহলে বিজেপিরা তখন কি বলেছিল? তখন বলেছিল বিজেপিরা যে বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা যেটা 700 থেকে 2000 করা হবে। সবাই লোভ লেগে গেছিল, কারণ সবাই লোভ লেগে। আমার এক দাদু কয়, আমার দিদা মারা গেছে, শুধু দাদু একলা থাকে, আমাকে বলে, দাদু যদি 2000 টাকা ভাতা হয় তোমার জন্য আমি আরেকটি দিদা আনবো। আমারে বলে 2000 যদি হয়, 700 টাকায় আমার হয়ে যায়, 2000 যদি হয় তাহলে তোমার দিদাকেও খাওয়াতে পারবো। যখন ক্ষমতায় আসে এবং 2000 ভাতার জন্য আবার সার্ভে চলে, আমার ওই দাদুরে ভাতা ক্যান্সেল হয়ে যায়। তখন আমারে বলে, তোমার 2000 তো আর পাইনি, তোমার দিদার স্বপ্নও ভেঙে গেল। তো এমন করে যে সরকার এসেছে, এই সরকার আবার কি বলছে? এই সরকার আবার বলছে চাল নাকি ফ্রি খাওয়াচ্ছে, কিন্তু চালে না আমরা ফ্রি পাচ্ছি, কেরোসিনের দাম তো 100 ছুঁয়ে গেছে, এটা আর বলে না। কেরোসিন তেলের যা দাম 100-তে ছুঁয়ে গেছে, এটা আর বলে না, শুধু বলছে চাল মাগনা খাওয়াচ্ছে। তা আমরা অনেকে গ্রাম্য ভাষা বলে, মাগনা গরু দাঁত নাই, যদি দাঁতই না থাকে কি করে চারা খাবে? চারাই যদি খেতে না পারে দুধ আমরা কেমনে পাবো? তো এমন একটি